আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যাকে ছাড়া আমাদের আজকের এই আধুনিক পৃথিবীটা চলতই না, অথচ ইতিহাসের পাতা থেকে তার নামটা প্রায় হারিয়েই গেছে। হ্যাঁ, আজ আমরা সেই ভুলে যাওয়া জিনিয়াসের গল্প শুনব বিদ্যুতের এক মহাযুদ্ধের গল্প। দেখুন, থমাস এডিসনের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? লাইট বাল্ব, ফোনোগ্রাফ, কত কি, মানে বিংশ শতকের সবচেয়ে বিখ্যাত উদ্ভাবক বলতে আমরা কিন্তু তাকেই চিনি। তার নাম শুনেনি এমন মানুষ পাওয়াটাই মুশকিল। কিন্তু আরেকজনও ছিলেন, এমন একজন যার সেই যুগান্তকারী আবিষ্কারটা না থাকলে আজকের এই যে আলোয় ঝলমলে পৃথিবী, এটা হয়তো কল্পনাই করা যেত না। অথচ কি আশ্চর্য, তার নামটাই আমরা অনেকে জানি না। তিনি আর কেউ নন, তিনি হলেন নিকোলা টেসলা, যাকে নিয়ে বলা হয় দ্য ম্যান হু ইনভেন্টেড দ্য মডার্ন ওয়ার্ল্ড। চলুন এই অসাধারণ মানুষটার গল্পের গভীরে যাওয়া যাক। টেসলার গল্পটা শুরুই হয় একদম তার জন্ম থেকে, আর সেই শুরুটাই ছিল জানেন, এক কথায় অবিশ্বাস্য। মনে হয় যেন তার ভবিষ্যৎ জীবনটা কেমন হবে সেটার একটা ইশারা ছিল ওটা। সময়টা ছিল 1856 সালের 10ই জুলাই। ক্রোয়েশিয়ার এক ছোট্ট গ্রামে সে রাতে চলছিল এক ভয়ঙ্কর বজ্রঝড়, আর ঠিক সেই ঝড়ের মধ্যেই জন্ম নিলেন নিকোলা টেসলা। তার মা ছিলেন খুব সৃজনশীল, ঘরে ছোটোখাটো যন্ত্রপাতি বানাতেন, আর বাবা ছিলেন একজন ধর্মযাজক। কিন্তু টেসলার ঝোঁকটা ছোটবেলা থেকেই ছিল একদম অন্যদিকে, বিদ্যুৎ আর যন্ত্রপাতি নিয়ে। টেসলা নিজে কি বলতেন জানেন? তিনি বলতেন, আমার জন্মই তো হয়েছিল বিদ্যুতের এক ঝড়ের মধ্যে, হয়তো এটাই আমার নিয়তি ছিল। কি অদ্ভুত, তাই না? তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, যেটাকে বলে ভিজুয়াল থিঙ্কিং। মানে কি? মানে হলো তিনি কোনো কিছু বানানোর জন্য কোনো নকশা আঁকতেন না, কোনো মডেলও তৈরি করতেন না। পুরো জটিল একটা যন্ত্রের ডিজাইন, সেটা বানানো, এমনকি পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত সব কিছু করে ফেলতেন নিজের মাথার ভেতরেই। ভাবা যায়? তো ইঞ্জিনিয়ারিং পড়ার পর টেসলা এমন একটা সমস্যার সামনে এসে দাঁড়ালেন যেটা বিদ্যুতের গোটা ভবিষ্যৎটাই কিন্তু বদলে দিয়েছিল। আর ঠিক সেখান থেকেই শুরু হলো তার নতুন এক স্বপ্নের যাত্রা। সেই সময়টাতে বিদ্যুৎ মানেই ছিল একটাই জিনিস, টমাস এডিসনের ডাইরেক্ট কারেন্ট বা ডিসি সিস্টেম। সোজা কথায় বিদ্যুৎ শুধু একদিকেই যেত। কিন্তু এটার একটা বিরাট সমস্যা ছিল। সমস্যাটা হলো এই বিদ্যুৎ বেশি দূরে পাঠানো যেত না। পাঠাতে গেলেই এর বেশিরভাগ শক্তি রাস্তাতেই শেষ হয়ে যেত। আর ঠিক এখানেই টেসলা একটা অন্যরকম চিন্তা করলেন। তিনি ভাবলেন, আচ্ছা, বিদ্যুৎ যদি একদিকে না গিয়ে বারবার দিক বদল করে, মানে সামনে পেছনে দুলতে থাকে, তাহলে কেমন হয়? এই ভাবনা থেকেই জন্ম হলো অল্টারনেটিং কারেন্ট বা এসির। আর এর সবচেয়ে বড় ম্যাজিকটা কি জানেন? শক্তি প্রায় একটুও নষ্ট না করে এই কারেন্টকে মাইলের পর মাইল দূরে পাঠানো সম্ভব। এটাই ছিল টেসলার সেই বৈপ্লবিক স্বপ্ন। আর টেসলার এই স্বপ্নই তাকে সোজা দাঁড় করিয়ে দিল সেই সময়ের সবচেয়ে বড় উদ্ভাবক টমাস এডিসনের মুখোমুখি। আর এভাবেই শুরু হলো বিদ্যুতের এক মহাযুদ্ধ। লড়াইটা ছিল দুই মেরুর। একদিকে টমাস এডিসন, প্রতিষ্ঠিত সেলিব্রিটি, সফল ব্যবসায়ী। তিনি বাজারের চাহিদা বুঝতেন, আর তার পুরো সাম্রাজ্যটাই ছিল ডিসি সিস্টেমের ওপর। আর অন্যদিকে ছিলেন নিকোলা টেসলা, একজন স্বপ্নদর্শী অভিবাসী যার একমাত্র বাজি ছিল এসি সিস্টেম। এডিসন ভাবতেন লাভের কথা, আর টেসলা ভাবতেন একটা বিপ্লবের কথা। এডিসন যখন দেখলেন তার সিংহাসন টলে যাচ্ছে, তিনি টেসলার এই ধারণার বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন। নিজের ব্যবসা বাঁচাতে তিনি প্রচার শুরু করলেন যে এসি তো বিপজ্জনক, এটা মানুষ মেরে ফেলবে। বুঝতেই পারছেন, বিদ্যুতের ভবিষ্যৎ ঠিক করার এই লড়াইটা খুব তাড়াতাড়ি একটা নোংরা ব্যক্তিগত আক্রমণে পরিণত হলো। মানুষকে ভয় দেখাতে এডিসন যে কি ভয়ঙ্কর একটা পথ বেছে নিলেন। তিনি সবার সামনে পাবলিকলি পশু পাখিকে এসি কারেন্ট দিয়ে মেরে ফেলতে শুরু করলেন, শুধু এটা প্রমাণ করার জন্য যে টেসলার সিস্টেমটা কতটা ভয়ঙ্কর। গল্পটা মোড় নিল 1886 সালে। এডিসন কথা দিয়েও বোনাস না দেওয়ায় টেসলা তার কোম্পানি ছেড়ে দিলেন। কিন্তু ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ালেন একজন শিল্পপতি, জর্জ ওয়েস্টিংহাউস। তিনি টেসলার এসি সিস্টেমের মধ্যে ভবিষ্যতের সম্ভাবনাটা ঠিকই দেখতে পেয়েছিলেন, আর সাথে সাথে তার পেটেন্টগুলো কিনে নিলেন। অন্যদিকে এসিকে আরও কলঙ্কিত করার জন্য এডিসনের লোকেরা প্রথম ইলেকট্রিক চেয়ারে এই এসি কারেন্ট ব্যবহারের জন্য উঠে পড়ে লাগল।
এত কিছুর পরেও এত বাধা, এত ষড়যন্ত্র, কিচ্ছু টেসলার স্বপ্নকে থামাতে পারেনি। আর সেই স্বপ্নের চূড়ান্ত বিজয়টা হলো নায়াগ্রা জলপ্রপাতে। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এটাই। এই সংখ্যাটা একটু মনে রাখুন, 40 কিলোমিটার। কেন? কারণ নায়াগ্রা জলপ্রপাত থেকে ঠিক এতটা দূরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে ইতিহাস গড়েছিলেন টেসলা আর ওয়েস্টিন হাউস। এমন একটা কাজ যা এডিসনের ডিসি কারেন্টের পক্ষে ছিল স্রেফ অসম্ভব। 1895 সাল টেসলা আর ওয়েস্টিন হাউস মিলে নায়াগ্রা জলপ্রপাতের ওই প্রচণ্ড শক্তিকে কাজে লাগালেন। তারা তৈরি করলেন বিশ্বের প্রথম বড় আকারের এসি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। ভাবুন একবার, জলপ্রপাতের স্রোত দিয়ে টারবাইন ঘুরিয়ে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ, আর সেই বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে বহু বহু দূরের বাফেলো শহরের প্রতিটি বাড়ি আর কারখানায়। পুরো বিশ্ব তো অবাক। তখনকার খবরের কাগজের প্রথম পাতা জুড়ে শুধু একটাই কথা, টেসলা পৃথিবীকে আলোকিত করলেন। অবশেষে বিদ্যুতের এই মহাযুদ্ধে টেসলার স্বপ্নেরই জয় হল। এসি সিস্টেম জিতে গেল। পুরো পৃথিবীকে আলোয় ভরিয়ে দিলেও টেসলার নিজের জীবনটা কিন্তু ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছিল। তার শেষ জীবনটা ছিল আলো আর একাকিত্বের এক ভীষণ করুণ গল্প। এসি তো ছিলই, কিন্তু টেসলার মাথায় আরও কত যে আইডিয়া ঘুরত। তার ছাড়া বিদ্যুৎ পাঠানো, টেসলা কয়েল, রিমোট কন্ট্রোল, এমনকি রাডার আর রেডিওর ভাবনাও তিনিই প্রথম ভেবেছিলেন, যদিও সেগুলোর কৃতিত্ব পেয়েছিলেন অন্য কেউ। কিন্তু টাকার অভাবে তার বেশিরভাগ স্বপ্নই আর সত্যি হয়নি। ব্যবসা বাণিজ্য একদমই বুঝতেন না তিনি। সাধারণ মানুষ যাতে সস্তায় বিদ্যুৎ পায় সেজন্য নিজের মূল্যবান এসি প্যাটেন্টের রয়্যালটি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। কি অদ্ভুত পরিহাস, তাই না? যে মানুষটা গোটা পৃথিবীকে অফুরন্ত শক্তির স্বপ্ন দেখালেন, তিনিই তার জীবনের শেষ দিনগুলো কাটালেন নিউ ইয়র্কের এক হোটেলের ঘরে, প্রায় কপর্দকশূন্য, একা। জীবনের একেবারে শেষ দিকে তার সঙ্গী ছিল পার্কের কিছু পায়রা। তিনি প্রতিদিন তাদের খাবার খাওয়াতেন আর বলতেন, ওরাই এখন আমার একমাত্র বন্ধু। 1943 সালে এই মহান বিজ্ঞানী প্রায় সকলের অগোচরে একদম একা এ পৃথিবী ছেড়ে চলে যান। আজ আমরা যখনই ঘরের কোনো একটা সুইচ অন করি, কোনো বৈদ্যুতিক যন্ত্র চালায়, তার প্রতিটার পেছনে কিন্তু টেসলার সেই লড়াই আর স্বপ্নটা জড়িয়ে আছে। কিন্তু প্রশ্নটা হলো, প্রতিদিন এই যে আমরা সুইচ অন করি, তখন কি একবারও কি আমরা সেই ভুলে যাওয়া মানুষটাকে মনে রাখি?